বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, স্বাগত জানাই আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ফাইল উঠতে যাচ্ছে মন্ত্রিসভায়। সচিব কমিটি ইতিমধ্যে খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে এবং প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে অর্থ বিভাগ এই খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করতে যাচ্ছে। প্রস্তাবনায় সর্বোচ্চ ১০০% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আজকের এই দীর্ঘ প্রতিবেদনে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বিস্তারিতভাবে জানব। কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে, কবে থেকে কার্যকর হতে পারে নতুন কাঠামো, বিচার বিভাগ নিয়ে কি জটিলতা তৈরি হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভূমিকা কি, অর্থনীতিবিদরা কি বলছেন এবং সরকারি কর্মচারীরা কেন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। তাই ভিডিওটি ধৈর্য ধরে পুরোটা দেখুন, কারণ প্রতিটি অংশেই এমন তথ্য থাকছে যা আপনার বেতন ও পেনশনের হিসাব সরাসরি বদলে দিতে পারে। নমস্কার সবাইকে, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের প্রতিবেদনে আমরা অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ সব আপডেট, বিভিন্ন প্রস্তাবনার তুলনামূলক বিশ্লেষণ, সরকারি সিদ্ধান্ত প্রক্রিয়ার প্রতিটি ধাপ, কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং সাধারণ মানুষের মনে জমে থাকা নানা প্রশ্নের উত্তর। শুরু করা যাক একদম গোড়া থেকে। প্রথম পর্ব, ইতিহাসের পাতায় পে স্কেল। বাংলাদেশে বেতন কাঠামোর ইতিহাস বেশ দীর্ঘ এবং ঘটনাবহুল। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে সরকারিভাবে প্রথম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং প্রশাসনিক প্রয়োজনীয়তার নিরিখে নতুন নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। ২০১৫ সাল পর্যন্ত মোট ৮ বার পে স্কেল ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ ৪২ বছরে ৮টি পে স্কেল। গড়ে প্রায় ৫.৫ বছর পর পর একটি নতুন কাঠামো এসেছে। কিন্তু অষ্টম পে স্কেলের পর, যা ২০১৫ সালে ঘোষণা করা হয়েছিল, তারপর থেকে ১১ বছর পার হয়ে গেছে, অথচ নবম পে স্কেল এখনও বাস্তবায়িত হয়নি। এটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ বিরতি। এই দীর্ঘ বিরতির পেছনে একাধিক কারণ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। প্রথমত, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক অগ্রাধিকার ভিন্ন ছিল। দ্বিতীয়ত, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিশাল আর্থিক সংস্থান জোগাড় করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। তৃতীয়ত, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রশাসনিক অগ্রাধিকারেও পরিবর্তন এসেছে। ২০২৪ সালের ৫ অগস্ট দেশে বড় রাজনৈতিক পট পরিবর্তন ঘটে এবং এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এই অন্তর্বর্তী সরকারই নতুন করে বেতন কমিশন গঠন করে নবম পে স্কেলের কাজ ত্বরান্বিত করার উদ্যোগ নেয়। দ্বিতীয় পর্ব, কমিশন গঠন ও সুপারিশ প্রণয়ন প্রক্রিয়া। নতুন বেতন কমিশন গঠনের পর তারা দীর্ঘদিন ধরে কাজ করেছে, বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে। বিভিন্ন কর্মচারী সংগঠন, পেশাজীবী সমিতি এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে তারা একটি সামগ্রিক প্রতিবেদন প্রস্তুত করে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কমিশন শুধু জনপ্রশাসন খাতের জন্যই নয়, বরং বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক সুপারিশ প্রস্তুত করেছে। কারণ এই দুটি খাতের চাকরির প্রকৃতি এবং বেতন কাঠামো ভিন্ন হওয়ায় আলাদা বিবেচনার প্রয়োজন হয়। চলতি বছরের শুরুর দিকে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। এরপর শুরু হয় দীর্ঘ পর্যালোচনা প্রক্রিয়া, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং সচিব পর্যায়ের কমিটি এই সুপারিশ খতিয়ে দেখে তার বাস্তবায়ন যোগ্যতা যাচাই করে। তৃতীয় পর্ব, মাসভিত্তিক ঘটনাক্রম, কি ঘটেছে কবে। এখন আমরা মাস অনুযায়ী পুরো প্রক্রিয়াটি সাজিয়ে দেখব, যাতে দর্শকরা পুরো চিত্রটি স্পষ্টভাবে বুঝতে পারেন। মে মাসের ঘটনা। ২১শে মে সচিবালয়ে অনুষ্ঠিত হয় পে স্কেল সংক্রান্ত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা। সকাল ১১টায় শুরু হওয়া এই বৈঠক দুপুরে শেষ হয়। বৈঠকে নতুন বেতন কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি এবং পেনশন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যদিও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় যে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
কমিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মূল্যস্ফীতির চাপ নিম্ন আয়ের কর্মচারীদের ওপর সবচেয়ে বেশি পড়ছে, তাই তাদের জন্য বেশি সুবিধা রাখার বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই সময়েই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে 2026-27 অর্থবছরের বাজেট নিয়ে দুটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানেও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসে। জুন মাসের ঘটনা। 24শে জুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সচিব কমিটির উদ্যোগে। এই সভায় পে কমিশনের জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা শেষে একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছায় সরকার। তবে এই সভায় বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য প্রযোজ্য সুপারিশ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি। এই দুটি খাত নিয়ে বিস্তর আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পরবর্তীতে আরেকটি সভা আয়োজনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই সভাতেও জানা যায় যে এলপিআরে থাকা অর্থাৎ অবসরপ্রাপ্তির অপেক্ষায় থাকা কর্মকর্তা কর্মচারীরাও নতুন পে স্কেলের আওতায় আসবেন, যা অনেক প্রবীণ কর্মকর্তার জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে। সভায় উপস্থিত কোনো সদস্যই সেই মুহূর্তে গণমাধ্যমের কাছে বেসিক বেতন ঠিক কত শতাংশ বাড়বে বা কয় ধাপে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে খোলাসা করে কিছু বলতে রাজি হননি। জুলাই মাসের ঘটনা। জুলাই মাসের শুরুতে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, পে কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যমান সর্বনিম্ন বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, আর সর্বোচ্চ ধাপ ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এছাড়া বৈশাখী ভাতার হার বর্তমান ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশও এসেছে। দশম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতায়ও বড় ধরনের সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। এই বৈঠক শেষে কমিটির একজন সদস্য জানান, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাবও রয়েছে। কয়েকটি ভাতা একীভূত করার পাশাপাশি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কিছু সুবিধাও যুক্ত করার আলোচনা হয়েছে। 5 জুলাই প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে বলা হয়, নতুন বেতন কাঠামোতে বৈষম্য কমাতে একাদশ থেকে 20তম গ্রেডে অর্থাৎ নিম্ন পর্যায়ের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 135% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে প্রথম থেকে দশম গ্রেডের অর্থাৎ উচ্চ পদস্থ কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি তখন পে কমিশনের সুপারিশ মূল্যায়ন করে বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কাজ করছিল। জুলাই মাসে আরেকটি উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয়, কমিশনের হিসাব অনুযায়ী এসব সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। 2026-27 অর্থ বছরের বাজেটে এই উদ্দেশ্যে জনপ্রশাসন খাতে অতিরিক্ত 54,572 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে প্রায় 44,000 কোটি টাকা সম্ভাব্য নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সংরক্ষিত। এই বিশাল অঙ্কের কারণে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে পুরো প্রক্রিয়াটি আবার আটকে যেতে পারে। জুলাইয়ের 26 তারিখে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম এক বিবৃতির মাধ্যমে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, অগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, আগামী অগস্ট মাসের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। এই আলটিমেটাম সরকারের নীতি নির্ধারকদের ওপর একটি বাড়তি চাপ সৃষ্টি করে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কর্মচারীদের একটি বড় অংশ এর আগে এপ্রিল মাসের 5 থেকে 10 তারিখ পর্যন্ত দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করেছিলেন, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। 28 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয় যে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল আবার আটকে যেতে পারে কিনা। এই প্রতিবেদনে মূলত অর্থনৈতিক চাপের বিষয়টি সামনে আনা হয় এবং প্রশ্ন তোলা হয় যে বিশাল আর্থিক সংস্থান জোগাড় করা আদৌ সম্ভব হবে কিনা।
আগস্ট মাসের ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ৮ই আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও গতি এসেছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাবটি চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই দিনে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একটি কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং যমুনামুখী পদযাত্রায় আহত সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, যেহেতু প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে পে স্কেলের ঘোষণা করা হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন হবে। এই বক্তব্য কর্মচারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার করে। 10ই আগস্ট প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষার পর পে স্কেল নিয়ে বড় ধরনের সিদ্ধান্তের দ্বার খুলতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় আবারও গতি এসেছে বলে জানানো হয়। নতুন বেতন কাঠামোর প্রস্তাব তখন চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে ছিল এবং সবকিছু ঠিকঠাক থাকলে সেই মাসের শেষ দিকে অথবা তার পরবর্তী মাসের শুরুতে গেজেট প্রকাশের সম্ভাবনার কথা বলা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আজ 13ই আগস্টের সর্বশেষ আপডেট। আজ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সরকারের অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠতে যাচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা। ইতিমধ্যে এ সংক্রান্ত সচিব কমিটি খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া উপস্থাপন করবে। প্রস্তাবনায় নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না, কিছুটা কম বেশি হতে পারে বলে জানা গেছে। উচ্চ গ্রেডের কর্মচারীদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানো হবে জানা গেছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির বৈঠকে এই প্রস্তাবনাটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। খসড়া অনুসারে চলতি বছরের জুলাই মাস থেকে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা হবে। এরপর ধাপে ধাপে এর সম্পূর্ণ বাস্তবায়ন 2028 সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কমিটির সদস্যরা জানিয়েছেন, এই প্রস্তাবনায় মন্ত্রিপরিষদ কাটছাঁট করতে পারে এবং কত ধাপে এটি বাস্তবায়িত হবে সে বিষয়েও মন্ত্রিপরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে এই প্রক্রিয়ার মধ্যে একটি বড় জটিলতা তৈরি হয়েছে বিচার বিভাগকে নিয়ে। নবম পে স্কেল চূড়ান্ত করতে গিয়ে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এই জটিলতা নিরসনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে এই কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিচার বিভাগের বেতন কাঠামো সাধারণত জনপ্রশাসনের কাঠামো থেকে কিছুটা ভিন্ন নীতিতে পরিচালিত হয় এবং বিচারকদের স্বাধীনতা রক্ষার প্রশ্নেও কিছু সাংবিধানিক সংবেদনশীলতা জড়িত থাকে, যার কারণে এই খাতের বেতন কাঠামো চূড়ান্ত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। চতুর্থ পর্ব, তুলনামূলক বিশ্লেষণ। কোন প্রস্তাবনায় কি বলা হয়েছে? দর্শক, এই পর্যায়ে আমরা বিভিন্ন সময় আসা প্রস্তাবনাগুলো পাশাপাশি রেখে তুলনা করে দেখব, যাতে পুরো চিত্রটি আরও স্পষ্ট হয়। প্রথম প্রস্তাবনা ছিল কমিশনের মূল সুপারিশ, যেখানে সর্বনিম্ন বেতন 8,200 টাকা থেকে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপ 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছিল। এটি ছিল প্রায় 140% কাছাকাছি একটি বৃদ্ধির প্রস্তাব সর্বনিম্ন স্তরে। দ্বিতীয় প্রস্তাবনা এসেছিল জুলাই মাসের মাঝামাঝি সময়ে, যেখানে গ্রেড ভিত্তিক তারতম্যের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। এই প্রস্তাবনায় একাদশ থেকে 20তম গ্রেডে 135% এবং প্রথম থেকে 10ম গ্রেডে 100% বৃদ্ধির কথা বলা হয়। তৃতীয় এবং সবচেয়ে সাম্প্রতিক প্রস্তাবনা, যা আজকের খবরে উঠে এসেছে, সেখানে সামগ্রিকভাবে সর্বোচ্চ 100% বৃদ্ধির কথা বলা হয়েছে। তবে নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি এবং উচ্চ গ্রেডে তুলনামূলক কম হারে বৃদ্ধির নীতি বজায় রাখা হয়েছে।
এই তিনটি প্রস্তাবনা পাশাপাশি রাখলে একটি স্পষ্ট প্রবণতা দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রস্তাবিত বৃদ্ধির হার কিছুটা সংশোধিত হয়েছে, তবে মূল নীতি অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া। এটি অর্থনৈতিক দিক থেকেও যুক্তিসঙ্গত বলে বিশ্লেষকরা মনে করেন, কারণ নিম্ন আয়ের কর্মচারীরাই মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি অনুভব করেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই বাড়তি সহায়তা জরুরি বলে বিবেচিত হচ্ছে। পঞ্চম পর্ব, গ্রেড কাঠামোর সম্ভাব্য পরিবর্তন। বর্তমানে সরকারি চাকরিতে মোট 20টি গ্রেড রয়েছে। বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে কমিশন গ্রেডের সংখ্যা কমিয়ে 14 অথবা 16টিতে নামিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই প্রস্তাবের পেছনে মূল যুক্তি হল, বর্তমান কাঠামোতে অনেকগুলো কাছাকাছি গ্রেডের মধ্যে বেতনের পার্থক্য এতটাই সামান্য যে তা কার্যত কোনো অর্থবহ পার্থক্য তৈরি করে না, বরং প্রশাসনিক জটিলতা বাড়ায়। যদি গ্রেড সংখ্যা কমিয়ে আনা হয়, তাহলে কাছাকাছি গ্রেডগুলো একীভূত হয়ে যাবে, যা বেতন কাঠামোকে আরও সহজ, স্বচ্ছ এবং যৌক্তিক করে তুলবে বলে মনে করা হচ্ছে। তবে এই পরিবর্তন বাস্তবায়ন করতে গেলে ব্যাপক প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রয়োজন হবে, কারণ প্রতিটি গ্রেডের সঙ্গে নির্দিষ্ট পদবি, দায়িত্ব এবং পদোন্নতির কাঠামো জড়িত থাকে। ষষ্ঠ পর্ব, ভাতাসমূহে প্রস্তাবিত পরিবর্তন, বিস্তারিত পর্যালোচনা। এবার আসা যান ভাতার বিষয়ে আরও বিস্তারিত আলোচনায়, কারণ শুধু মূল বেতন নয়, ভাতার পরিবর্তনও কর্মচারীদের প্রকৃত আয়ের ওপর বড় প্রভাব ফেলে। প্রথমত, টিফিন ভাতা। বর্তমানে টিফিন ভাতা 200 টাকা, যা বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব রয়েছে, অর্থাৎ 5 গুণ বৃদ্ধির প্রস্তাব। দ্বিতীয়ত, চিকিৎসা ভাতা, যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর কথা বলা হয়েছে, যদিও এখনও সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশিত হয়নি। তৃতীয়ত, বার্ষিক ইনক্রিমেন্টের হার, যা বর্তমান 5% থেকে বাড়িয়ে 10% করার জোর দাবি জানানো হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে। এই দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলে প্রতি বছর কর্মচারীদের বেতন বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যাবে, যা দীর্ঘমেয়াদে তাদের আর্থিক অবস্থার ওপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। চতুর্থত, বৈশাখী ভাতা, যা বর্তমান 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব রয়েছে। পঞ্চমত, যাতায়াত ভাতা, বিশেষ করে 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত এই খাতে বড় ধরনের সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, যা মূলত নিম্ন পদমর্যাদার কর্মচারীদের দৈনন্দিন যাতায়াত ব্যয় মোকাবিলায় সহায়তা করার লক্ষ্যে করা হয়েছে। সপ্তম পর্ব, পেনশনভোগীদের জন্য কি থাকছে। পেনশনভোগীদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুখবর। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন 100% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। এটি মূলত নিম্ন আয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া একটি পদক্ষেপ। 75ঊর্ধ্ব পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশও করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনভোগীদের স্বাস্থ্যসেবা ব্যয় মেটাতে সহায়ক হবে। এছাড়া পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালোভাবে উঠে এসেছে। বর্তমানে পেনশন গ্র্যাচুইটির হার এর চেয়ে কম রয়েছে, তাই এই বৃদ্ধি বাস্তবায়িত হলে অবসরকালীন এককালীন প্রাপ্য অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। পাশাপাশি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিও তারা তুলেছেন, যা আগের কিছু বেতন কাঠামোতে ছিল কিন্তু পরবর্তীতে বাতিল হয়ে গিয়েছিল। টাইম স্কেল মূলত সেই ব্যবস্থা যেখানে দীর্ঘদিন একই পদে চাকরি করার পরও পদোন্নতি না পেলে একটি নির্দিষ্ট সময় পর বেতন বৃদ্ধির সুযোগ দেওয়া হয়। অষ্টম পর্ব, আর্থিক সংস্থান ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। এবার আসা যাক আর্থিক দিকের গভীর বিশ্লেষণে। কমিশনের হিসাব অনুযায়ী এসব সুপারিশ বাস্তবায়ন করতে হলে বছরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এই সংখ্যাটি বাংলাদেশের সামগ্রিক জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ। 2026-27 অর্থ বছরের বাজেটে এই উদ্দেশ্যে জনপ্রশাসন খাতে অতিরিক্ত 54,572 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে প্রায় 44,000 কোটি টাকা সম্ভাব্য নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
লক্ষণীয় বিষয় হল বরাদ্দকৃত অর্থ কমিশনের হিসাবকৃত পূর্ণ প্রয়োজনের তুলনায় অনেক কম, যা থেকে বোঝা যায় কেন সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। একবারে পুরো বৃদ্ধি কার্যকর করলে যে বিশাল আর্থিক চাপ তৈরি হতো তা এড়াতেই 2 বছরের একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে, যেখানে প্রথম বছরে আংশিক এবং দ্বিতীয় বছরে সম্পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই আর্থিক চাপের পাশাপাশি আন্তর্জাতিক অর্থ সংস্থার নজরদারির বিষয়টিও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। বলা হচ্ছে নবম পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নজর রয়েছে এবং সরকারি বেতন বৃদ্ধির নেপথ্যে সামগ্রিক অর্থনীতির হিসাব নিকাশও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচির আওতায় রয়েছে এবং এই কর্মসূচির শর্ত অনুযায়ী সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখার একটি প্রতিশ্রুতি রয়েছে। ফলে বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি বাস্তবায়ন করতে গেলে তা রাজস্ব ঘাটতি এবং সামগ্রিক সরকারি ঋণের ওপর প্রভাব ফেলতে পারে, যা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে কোনো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোনো প্রতিবেদনে এমনও বলা হয়েছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আপত্তির কারণে নবম পে স্কেল আবারও অনিশ্চয়তায় পড়তে পারে এবং নতুন করে পে কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছে কোনো মহল থেকে। যদিও সাম্প্রতিক অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে সরকার সামনের দিকে এগোনোর ব্যাপারে সিদ্ধান্তে অটল রয়েছে এবং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সম্ভবত এই আন্তর্জাতিক উদ্বেগ মোকাবিলা করারই একটি কৌশল। নবম পর্ব, কর্মচারী সংগঠনগুলোর ভূমিকা ও আন্দোলন। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই আন্দোলনের নেতৃস্থানীয় সংগঠনগুলোর একটি। তাদের মূল দাবিগুলো হল, প্রথমত অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, দ্বিতীয়ত চূড়ান্ত বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান, যাতে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে কর্মচারীরা কিছুটা হলেও আর্থিক স্বস্তি পান, তৃতীয়ত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা, চতুর্থত পেনশন গ্র্যাচুইটির হার 1:500 টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা। এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে কর্মচারীরা এবছর একাধিকবার কর্মসূচি পালন করেছেন। এপ্রিল মাসের 5 থেকে 10 তারিখ পর্যন্ত দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালিত হয়, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। এরপর জুলাই মাসের 26 তারিখে আরেকটি আলটিমেটাম দেওয়া হয়, যেখানে বলা হয় অগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশ না হলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়া হবে। এই ধারাবাহিক চাপ প্রয়োগের ফলেই সম্ভবত সরকার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাধ্য হয়েছে এবং সে কারণেই অগস্ট মাসের মাঝামাঝি এসে মন্ত্রিসভায় ফাইল তোলার মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে। দশম পর্ব, প্রশাসনিক প্রক্রিয়া, এখান থেকে গেজেট পর্যন্ত কত দূর? দর্শক, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে মন্ত্রিসভায় ফাইল ওঠার পর ঠিক কি ধাপ পার হয়ে গেজেট প্রকাশিত হয়। প্রথমত, সচিব কমিটি খসড়া প্রস্তুত করে, যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয়ত, অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে এই খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করে, যা আগামী সপ্তাহে ঘটতে যাচ্ছে বলে জানা যাচ্ছে। তৃতীয়ত, মন্ত্রিসভা এই প্রস্তাবনা পর্যালোচনা করে, প্রয়োজনে কাটছাঁট করে এবং চূড়ান্ত অনুমোদন দেয়। চতুর্থত, মন্ত্রিসভার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রস্তুত করে। পঞ্চমত, সেই গ্যাজেট সরকারি বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত হয় এবং তখনই এটি আইনগতভাবে কার্যকর হয়। প্রতিটি ধাপেই কিছুটা সময় লাগতে পারে, বিশেষ করে বিচার বিভাগ সংক্রান্ত জটিলতা যদি দ্রুত সমাধান না হয় তাহলে পুরো প্রক্রিয়া আরও কিছুদিন পিছিয়ে যেতে পারে। একাদশ পর্ব, গুজব থেকে সাবধান, সঠিক তথ্যের গুরুত্ব। দর্শক, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। বিভিন্ন সময়ে গুগল এবং ইউটিউবে অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছে, যেমন আগামীকালই পে স্কেল চালু হচ্ছে অথবা সব গ্রেডের বেতন 100% বেড়ে গেছে।
বাস্তব সত্য হলো সরকার ধাপে ধাপে এগোচ্ছে। অর্থ মন্ত্রণালয় যখন চূড়ান্ত পে স্কেল গ্যাজেট প্রকাশ করবে তখনই এটি অফিসিয়ালি বাস্তবায়িত হবে বলে গণ্য হবে। তাই গুজব এড়িয়ে সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অনেক পোস্টে ভুয়া বেতন তালিকা প্রচার করা হচ্ছে, যা দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। তাই দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, শুধুমাত্র সরকারি সূত্র এবং প্রতিষ্ঠিত গণমাধ্যমের তথ্যের ওপর নির্ভর করুন। দ্বাদশ পর্ব, একজন কর্মচারীর জন্য বাস্তব প্রভাব কি হতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ একজন সরকারি কর্মচারীর জন্য এই পরিবর্তনের বাস্তব অর্থ কি দাঁড়াবে? ধরুন কেউ 18 নম্বর গ্রেডে কর্মরত আছেন এবং তার বর্তমান মূল বেতন প্রায় 19,320 টাকা। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী যদি 100% পর্যন্ত বৃদ্ধি কার্যকর হয়, তাহলে তার মূল বেতন প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। আবার যদি কেউ 10ম গ্রেডে কর্মরত থাকেন, তার ক্ষেত্রেও একই হারে বৃদ্ধি প্রযোজ্য হতে পারে, কারণ প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত সর্বোচ্চ 100% বৃদ্ধির কথা বলা হয়েছে। আর কেউ যদি 15 বা 16 নম্বর গ্রেডের মতো নিম্ন স্তরে কর্মরত থাকেন, সেক্ষেত্রে তার বেতন বৃদ্ধির হার 135% পর্যন্ত হতে পারে বলে কিছু প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে চূড়ান্ত ফিক্সেশন প্রক্রিয়া এবং কোন গ্রেডে ঠিক কত শতাংশ বাড়বে তা নির্ভর করবে মন্ত্রিপরিষদের চূড়ান্ত অনুমোদনের ওপর। তাই এখনই নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া কঠিন। তবে সামগ্রিক প্রবণতা স্পষ্ট। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হতে যাচ্ছেন। ফিক্সেশন প্রক্রিয়া নিয়েও অনেকের মনে প্রশ্ন থাকে। নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর প্রতিটি কর্মচারীর বর্তমান বেতনকে নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করার একটি প্রক্রিয়া অনুসরণ করা হয়, যাকে বেতন নির্ধারণ বা ফিক্সেশন বলা হয়। এই প্রক্রিয়ায় একজন কর্মচারীর বর্তমান মূল বেতন, চাকরির মেয়াদ, বিগত ইনক্রিমেন্টের সংখ্যা ইত্যাদি বিবেচনা করে নতুন গ্রেডে তার সঠিক অবস্থান নির্ধারণ করা হয়। এই প্রক্রিয়া সাধারণত গেজেট প্রকাশের পর একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়ে থাকে অতীতের অভিজ্ঞতা অনুযায়ী। ত্রয়োদশ পর্ব, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য বৃহত্তর প্রভাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন বেতন কাঠামোয় শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামোতেও কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি পে কমিশনের সুপারিশ মূল্যায়ন করে বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করেছে। এই রোডম্যাপে কোন কোন খাতে অগ্রাধিকার দেওয়া হবে, কিভাবে ধাপে ধাপে ব্যয় সমন্বয় করা হবে, তার একটি বিস্তারিত পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে সরকার এমন একটি কাঠামো তৈরি করতে চাইছে যা আগামী 10 বছরের জন্য টেকসই হবে, যাতে 8ম পে স্কেলের পর যেভাবে 11 বছর অপেক্ষা করতে হয়েছিল, ভবিষ্যতে আর সেরকম দীর্ঘ বিরতি না ঘটে। এই লক্ষ্যে একটি নিয়মিত পর্যালোচনা প্রক্রিয়া চালু করার কথাও ভাবা হচ্ছে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে, যেখানে প্রতি কয়েক বছর পরপর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পর্যালোচনা করা হবে। দর্শক, সামগ্রিকভাবে বলা যায় যে 9ম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। মন্ত্রিসভায় এই খসড়া উপস্থাপিত হওয়ার পর চূড়ান্ত অনুমোদন এবং গেজেট প্রকাশ, এই দুটি ধাপ বাকি রয়েছে মূল বাস্তবায়নের আগে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, এই ধরনের বড় সিদ্ধান্তে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সময়সীমা পেছানো হয়েছে। মে মাসের সভা থেকে শুরু করে জুন জুলাই হয়ে আজ আগস্ট পর্যন্ত প্রায় প্রতি মাসেই নতুন নতুন অগ্রগতির খবর এসেছে, কিন্তু চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি। তাই দর্শকদের প্রতি পরামর্শ থাকবে, সরকারি ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের মাধ্যমে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া এবং কোনো অনানুষ্ঠানিক বা অযাচাইকৃত তথ্যে বিভ্রান্ত না হওয়া।
আমরা আমাদের চ্যানেলে নিয়মিতভাবে নবম পে স্কেল সংক্রান্ত প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। গেজেট প্রকাশ হলে সঙ্গে সঙ্গে বিস্তারিত গ্রেড ভিত্তিক বেতন তালিকা এবং ফিক্সেশন প্রক্রিয়া নিয়ে আমরা আরেকটি বিস্তারিত প্রতিবেদন নিয়ে হাজির হব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। কমেন্টে জানান আপনি কোন গ্রেডে কর্মরত আছেন এবং নতুন পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কি। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো তথ্য ও আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।